বড় হয়েছে আমার নানির বাড়িতে। হ্যাঁ, কোথায় জানি গ্রামটা? এটা হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট থানা শিববাটি গ্রামে। আচ্ছা, নগদ উত্তরবঙ্গ না? উত্তরবঙ্গ, সঠিক। আচ্ছা। হাঁস, মুরগি, গরু, ছাগল হ্যাঁ। সবকিছু মিলাই মানে হুম। আমার চোখের সামনে যেটা দেখি আমি ওই সাউন্ডগুলো কপি করতে পারতাম। হুম। তো আসে ছোটবেলায় দেখি যে মহিলারা আসে। হুম। তারপরে আমি ক্লাসে যখন ওই যে আব্বা মাদ্রাসায় নিয়ে গেল, হুম। ক্লাসে বসায় দেয়। সেখানেও অনেকেই শুনতে চায় হুম। যে এটা শোনাও, এটা শোনাও। তো আপনি এগুলো পারতেন কিভাবে? আমি জানি না, যেটা শুনতাম ওই রকমই করার চেষ্টা করতাম। মোটর সাইকেল ছিল আমার পাশের বাড়িতে মামাতো ভাইয়ের। প্রথম ছিল সুজুকি, সবুজ কালার যেটা হ্যাঁ, সামুরাই। হ্যাঁ। যাই তো যখনই মোটর সাইকেলের শব্দ পাই আমি জানলার পাশে যেতাম, তারপর সামনে দিয়ে যাচ্ছে রাস্তা, ওটা শুনে আবার একা একা ওই রকম শব্দ করতাম। পারেন হ্যাঁ আপনি এখনো পারেন? হ্যাঁ, এখনো তো পারি এখন। মাঝে, মাঝে করে দেখেন আপনি যা বলবেন আরকি, তাহলে আমাদের জমে যাবে আরকি না, বিষয়টা। না, না, হ্যাঁ, অবশ্যই শোনাবো। হ্যাঁ, যেমন সুজুকি সামুরাই, এই বাইকটার শব্দ আমি শোনাচ্ছি। এটা যখন যাইতো এরকম করে হ্যাঁ, চশমা খুলে ফেলি। হ্যাঁ। How? My goodness! You are genius! একদম হুবহু। তো কিছুদিন পর উনি বাইক চেঞ্জ করলেন, আমার বড় ভাই, আচ্ছা। মামাতো ভাই আর কি। সিডিআই 800 নিছে, তখন সাদা কালার। তো এখন ওইটাও যায়। আমি আবার মানে যখনই বাইকের, উনি তো টিচার ছিলেন, সকালবেলা হ্যাঁ। যায় আবার সন্ধ্যার আগে আগে আসে। সকালবেলা আমি সাউন্ডটা শুনে আমি জানলার পাশে দৌড়ে যেতাম, হুন্ডাটা যাবে, আমি শব্দ শুনবো, দেখবো, আবার আসে। তো এরকম দেখতে ওইটাও রপ্ত করে ফেললাম, সিডিআই 800। হ্যাঁ। মাই গুডনেস! এগুলো আপনি ন্যাচারালি আসতো আপনার মধ্যে? একদম ন্যাচারালি আসতো। তো এরপরে ওই ইয়ামা আরএক্স সিডিআই পরে আরেকটা বাইক কিনছে। হ্যাঁ। আমি ওইটাকেও ঠিক সেম ওইভাবে আর কি মানে কপি করে যখন শুনি যে এটা আসছে, আবার ওই ওই সাউন্ড আমি কপি করা শুরু করলাম। আচ্ছা। তারপরে আমি বাইরে যাতায়াত করতে হয় যখন, এই যে শহরে যাই, আমাদের বাসা তো জয়পুরহাটে। হুম। তো আব্বার চাকরির সুবাদে আমরা ধামরাটে থাকি, 2 ঈদে যাওয়া লাগতো। তো যাওয়ার জি। সময় উঠতাম টেম্পুতে, টেম্পুতে চড়ে যাইতাম। হ্যাঁ। এই টেম্পুর আওয়াজটা শুনে ওটাকেও আমি রপ্ত করে ফেলি। আচ্ছা। আমি আবার ওই চেষ্টা করতাম একা একা খেলতে খেলতে, আমি ওগুলো আগে করতাম। যেটা শুনছি আজকে ওইটাকে যে কোনোভাবে করতেই হবে। হ্যাঁ। পুকুর পাড়ে ঝোপঝাড়ে ঝোপ ছিল, মানে একাই বসে থাকি যতক্ষণ হয় নাই। আমি কিন্তু ছোট তখন, কিন্তু আমার একটা টার্গেট ছিল, এই আওয়াজটা আমার মুখ দিয়ে বের করতেই হবে, কেন হবে না, চলে আসতো। এবং ওই আশেপাশের লোকজন শোনার জন্য একটু খাবার-টাবার নিয়ে আসতো যে এটা খাও। পরে যখন জানতে পারতো, তখন ওই যে বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসতো, পাশের গ্রামগুলা থেকে, আচ্ছা। যে যাই দেখে আসি। সবাই তো চেনে আমাদের পরিবার, সম্মানী পরিবার আপনার আশেপাশে বাবা আমাদের। কি করতেন? আমার আব্বা উনি ছিলেন আরবি প্রভাষক। আরবি প্রভাষক। হ্যাঁ, কামিল আচ্ছা, মাদ্রাসার। এই 25 সালের জানুয়ারিতে রিটায়ার্ড করেছেন। আচ্ছা। এবং উনি খুব নামি দামি একজন অ্যারাবিক লিটারেচারের শিক্ষক, ওকে। ভালো সো একজন আলেম। সবাই চিনতো আশেপাশে। সবাই চিনতো। আমার নানা খুব নামকরা মানুষ ছিলেন পুরা এলাকার। আচ্ছা, সেই সুবাদে আমাদের পরিবারের একটা নাম আছে আর কি। আচ্ছা। আর ছোটবেলা থেকে সবাই বলে যে খুব ট্যালেন্ট। মুসা হুজুর বলে জানে সবাই আব্বাকে। আচ্ছা। মুসা হুজুরের ছেলে, খুব ট্যালেন্ট, খুব ট্যালেন্ট। আমি জানতাম না আসলে কি ট্যালেন্ট, আমি এখনো বুঝি না আসলে সো কেন গড বলতো। গিফটেড। সো ভেরি গড গিফটেড। তো ওই আসতো। আবার দেখা যাচ্ছে যে আব্বার কাছে অনেক লোকজন আসে, অনেক আলেম ওলামা আসলে আমাকে খালি ডাকে। তখনই আমি বুঝি যে এই তো এখন যাই কোরআন তেলাওয়াত করতে লাগাই দিবে, এখন নিয়ে যায় লোকজন আসলে, অথবা বলবে একটা শোনাও কিছু। আমি ভয়ে ভয়ে পালাই থাকতাম আর কি। তারপরেও এইভাবে করতে করতে ক্লাস 5-6 যখন উঠি। 5-6 মানে আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন না না, মাদ্রাসা? মাদ্রাসাতে। বাবা নিয়ে গেছে মাদ্রাসায়? একদম। আচ্ছা। আমার যখন মানে মাদ্রাসায় যাওয়াটাও হয়েছে আমার বয়সের আগেই, কথা বলা শিখছি আমি একটু আগেই, মোটামুটি হুম। যখন সব কথায় পরিপক্ক। তো বাসায় না রেখে আব্বা মাদ্রাসাতে নিয়ে যায়, ক্লাস 1-এ বসায় রাখছে। আচ্ছা। এবার ক্লাস 1 থেকে পরীক্ষা দিয়ে ক্লাস 2-তে উঠছি, রোল নাম্বার 1 হয়েছে। এখন কি করার, চলছেই। ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম। ও ওয়াও! আমি যখন ক্লাস 5-এ বৃত্তি দিতে যাই, তো হ্যাঁ। বসে থাকলে ওই আমি পাইতাম না আর কি লেখা, ওকে দাঁড়ায় থাকে লিখতাম আর কি। বেঞ্চে। ও! তো উপজেলা শিক্ষা অফিস থেকে অথবা তখন
এসিল্যান্ড মহোদয় অথবা ইউনো মহোদয়, হুম। তানবীর হুম। পিচ্চি পরীক্ষা দিচ্ছে, ওর পরীক্ষা দেখতে যাব, আমার লেখা দেখতে যেত। আমি লেখা মানে আমার ছোট থেকেই মানে টাইপ করার মতো চেষ্টা করতাম, যে বইয়ের মতো আমার লেখা থাকতে হবে হাতের। হি ইজ আ বর্ন আর্টিস্ট। বুঝছেন, ওর ব্রেনটা আল্লাহ কোনো না কোনোভাবে টিউন করে দিয়েছে। এবং একটা জিনিস বলি আপনাদেরকে, এটা আপনি সিমিলার জিনিস খুঁজে পাবেন। কিছু কিছু ছেলে মেয়ে থাকবেন যে ক্লাসে খুব দুর্দান্ত আর্ট করে, কারো কাছ থেকে শিখিনি। এমন আমি আমার মামাকেই দেখেছি, অসম্ভব সুন্দর ক্যালিগ্রাফি করতো, অ্যারাবিক ক্যালিগ্রাফি, মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে এবং জীবনে কারো কাছ থেকে শিখেনি, অসম্ভব সুন্দর আর্ট করে। তো এরকম কিছু কিছু মানুষ থাকেন, দেখবেন যে কারো কাছে কোনোদিন শেখে নাই কিন্তু খুব সুন্দর গান গায়, পুরো ভারত মহামন্ডল সে চেনে না, এক নামে চিনবেন সবাইকে, হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের কিন্তু কোনো ইয়ে ওস্তাদ ছিল না, নেই। ওস্তাদ নেই। এবং নট বাংলাদেশে একজন আরেকজন আছে যাকে সবাই এক নামে চিনে, আমি যদি ভুল না বলে থাকি, তিনি হচ্ছেন আমাদের আসিফ ভাই। আসিফ ভাইয়েরও কিন্তু কোনো ওস্তাদ Right. নাই। আসিফের গান শোনে না এরকম কে আছে বাংলাদেশে, যদি গান শুনে থাকে? তো এগুলো হচ্ছে এদেরকে বলা হয় বর্ন আর্টিস্ট। জন্মগতভাবে এরা শিল্পী হয়ে দুনিয়াতে আসে। আর আমরা যারা এই আমজনতা হয়ে আসি, তাদের মধ্যে আল্লাহ প্রতিভা দিয়েছেন ডেফিনিটলি। কিন্তু আমাদেরটা খুঁজে খুঁজে বের করতে হয় যে আমরা কোনটাতে ভালো। হ্যাঁ? ও জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি বুঝে গেছে যে ও আসলে সবকিছুতেই ভালো, যেটাই করতে চাচ্ছে। শিখাইছিল কেউ হাতের লেখা এগুলো? না, কেউ শেখায়নি আমাকে, একা একা। মানে আমি যেটা দেখতাম, মানে একটা লেখা সুন্দর দেখছি ছোট থেকে, যে এটা খুব সুন্দর লাগলো, আমাকে এটা করতে হবে। হুম। মানে আমি যেটা দেখতাম, যতক্ষণ ওইটা আমি করতে পারিনি ততক্ষণ আমার অন্য কোনো কাজ নাই। আমার মানে এরকম একটা টার্গেট ছিল। ওকে। আর ইংলিশ, বাংলা আর আরবি, হুম। এই ৩ টা লেখায় আমার খুব টার্গেট ছিল। আরবি লেখা বিশেষ করে দেখি এত সুন্দর লাগে দেখতে, আমি কেন পারবো না? তো একটা পর্যায়ে আমার সবচাইতে বেশি দক্ষতা আরবি লেখার উপরে আসছে আর কি, মানে ওকে। সবচেয়ে বেশি সুন্দর। কোরআন যেটা মুখস্থ করে সেটা হেফজখানা বা হেফজখানা। কওমি লাইন। আমি রাইট। আলিয়াতে আচ্ছা, আলিয়াতে পড়েছেন আপনি? ফাজিল পর্যন্ত যেই সিলেবাসগুলো আছে, ক্লাস 8 এ থাকতে আমার সব সিলেবাস পড়ানো শেষ হয়ে গেছে। এবার এগুলো পড়ানো শেষ করে সিলেবাসের যেটা আছে এটা তো শেষ। এখন কি হবে? আমি তখন ভাবি সিলেবাস তো সব শেষ। তাইলে তো সামনে আর আমার পড়াশোনা করতে হবে না। ইন্টারমিডিয়েট আছে, এসএসসি আছে, এখন খালি ঘুরে বেড়াবো। আরে বাপ! সিলেবাস শেষ, এখন অন্য বই, হাদিস বা তাফসির, বড় কিতাব যেগুলা মানে মাস্টার্স কামিল শেষ করে একটা পর্যায়ে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন মানুষ পড়া শুরু করে, হুম। ওকে। এগুলা পড়তে হবে। মানে তখন চিন্তা করতাম কবে বড় হব আর কবে আর কবে এই যন্ত্রণা থেকে বের হয়ে যাবো জীবন? ইন্টারেস্টিং গল্প আছে। এটা ক্লাস 8 এর ঘটনা। আমার বৃত্তির গাইডটা পুরা মুখস্থ করা হয়েছে। এবার ক্লাস 9 এর খালিগুলো বই নিয়ে এসে দিছে, এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে। আমি এখন চিন্তা করতেছি কিভাবে রেস্ট করা যায় 2 থেকে 3 টা দিন অন্ততপক্ষে। এত তো পড়া যাবে না। একদিন রাতের বেলা হুট করে শুরু করে দিলাম, দিয়ে চোখ মুখ ওরা সবাই আসে, কি হলো? তো সম্ভবত উপসর্গ জিন-টিন কিছু হয়েছে অথবা সমস্যা হয়েছে, 7 দিন রেস্ট। তো মনে মনে বলতেছি এমন একটা ভেলকি দিলাম, সবাই দেখতে আসছে গ্রামের, তানভীর অসুস্থ, জিন ধরছে। আসলে কিচ্ছু না। 7টা দিন রেস্ট পাইছিলাম আমি জীবনে। 7 দিন শেষ, একটু সুস্থ, আবার চাপ। তারপরে আপনার ভাই বোনের কেউ আছে আপনার আমার সাথে? ভাই বোন, আমার ছোট বোন ছিল 2005 সালের 31শে জুলাই ও আমার নানির বাড়িতে পানিতে পড়ে চলে যায়। ওহো! আল্লাহ নিয়ে নিছে। তবে কত পানিটা, বছর বয়সে? ও ক্লাস 5 এ পড়তো তখন। ওহো! সাঁতার জানতো না? না, আমিও সাঁতার জানি না। কারণ এখনো না? না, গ্রামে বড় হয়ে সাঁতার জানেন না? গ্রামে বড় হয়ে পুকুরের ধারে পাশে কখনো যাইতে দেয় নাই। আর আমি পুকুরে নামতেও পারি না। ওই পুকুরে পা দিতেই পারি না। মানে ওয়াটার ফোবিয়া আছে? হ্যাঁ, ওই যে পা দিলে পানির নিচে ওই যে মাটিতে যখন পা পড়ে কিছু, তখন মানে শরীর শিরশির করে ওঠে, শিরশির মানে করে ওঠে। থাকতে পারি না। আর আচ্ছা, পানিতে নামতে দেয়নি কখনো ছোটবেলায়। আচ্ছা। বাড়ির সামনেই পুকুর ছিল। এজন্য পুকুরের ধারে পাশেও কখনো যাইতে দিত না। ওভার বেশি সতর্কর কারণে এই সমস্যাটা হ্যাঁ, হয়েছে। আমার ছোট বোন যাওয়ার পরে আমি একা। আ ১ ভাই ১ বোন আপনারা? ১ ভাই ১ বোন ছিলাম। তারপরে আমি একাই, একা মানে একাই। হ্যাঁ, একাই হয়ে মা কেমন করতো আদর শাসন? আমি তো আদরেই বড় হয়েছি, বাপ-মা সবার, এবং সবাই ছোটবেলাতে শুধু আদরই পাইছি। আর শাসন বলতে দুষ্টামি যখন করতাম, একাডেমিতে হোক বা যেখানে হোক, আমি প্রচুর দুষ্টু। এখনো দুষ্টু। তবে সমাজের যেটা খারাপ, যে অসঙ্গতিক যে জিনিসগুলা, যেমন ধরেন, না, ওর দুষ্টুমি ক্রিয়েটিভ দুষ্টুমি। হ্যাঁ, ওই যে ভ্যালু আছে দুষ্টুমির। মাদক বা আদার্স এই জিনিসগুলা, এটা থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। কিন্তু হেভি দুষ্টু। তো কোনো দুষ্টামি করলে বলতো, "না, ও এটা করবি, তানভীর এটা করবি, কারণ ও ঠিক আছে।" মাপ পাইতাম আরকি। ওকে। ক্লাস 10 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করার পরে আ তারা চিন্তা করলেন যে আমাকে আরো ভালো মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। তখন আমাকে আবার জামিয়া কাসেমিয়াতে ভর্তি করানো হলো নরসিংদীতে। আমি সেখানে ভর্তি হলাম এবং ২০০৭ এ এখান থেকে দাখিল মানে এসএসসি কমপ্লিট করলাম। তারপরে আমি আবার ভর্তি হই তামিরুল মিল্লাতে। আচ্ছা। তামিল নাড়ু তো অনেক প্রমিনেন্ট একটা মাদ্রাসা। জি।
হ্যাঁ। তো সেখানে আলিম এইখান থেকে এর আবার মাঝখানে কি আপনি গান টান গাওয়ার নিজের মতো করে? আর এর মধ্যে পড়াশোনা যখন হচ্ছে আমি যখন এলাকাতেই হ্যাঁ। যখন আমি ক্লাস 8 এ উঠে যাই তখন থেকে আমি একদম প্রফেশনালি মঞ্চে। সেটা কিভাবে জাতীয় শিক্ষা সপ্তাহ হইতো তখন হ্যাঁ, এবং শিক্ষা সপ্তাহ শেষে ওই কালচারাল প্রোগ্রাম কিন্তু থাকেই। হ্যাঁ। উপজেলাতে আগে হইতো পরিষদে। তো ওই শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন যে শিল্পী সংগঠন, শিল্পী গোষ্ঠী। হুম, তো আমরা তো যেহেতু মাদ্রাসার ছাত্র আমাদের ইসলামিক সংগঠন ছিল। হুম। থিয়েটার, সঙ্গীত, কৌতুক সবকিছুই আমাদের দলীয় পরিবেশনা। তো আমরা ওইখানে পারফর্ম করলাম। দেন আমি ওইখানে মিমিক্রি এই যে শব্দগুলা এটা মানে চূড়ান্ত আকারে মার্কেট পেয়ে গেল। কি পারতেন আপনি ওই সময় পর্যন্ত? আমি অনেকগুলো আওয়াজ ওই যে বিড়াল, মুরগি, তারপরে হচ্ছে কুকুর, হ্যাঁ, তারপর বাইক, বিভিন্ন ইঞ্জিন, হ্যাঁ, তারপরে বিভিন্ন মানুষের যারা বিখ্যাত ব্যক্তি হ্যাঁ। তাদের ভয়েস কপি করা। ওকে, ফাইন। তাছাড়া কৌতুক অভিনয় তো করতামই। তখন আমি রেডিও শুনতাম রেগুলার। আর রেডিও তেহরানের নিউজ শুনতাম এবং আমি ওই আমার কবিতা লিখতাম। তখন আমি লিখে পাঠাইতাম এবং রেডিও তেহরানে তখন বলতো যে তানভীরুল হুদা ধামইরহাট নওগাঁ থেকে পাঠিয়েছে কবিতা। তো আমার এগুলো আর কি টান ছিল অন্যরকম তখন থেকে। ফিলিংস। হ্যাঁ, আব্বা তেহরানের খবর শুনতেন, তারপরে বিবিসি লন্ডন রেডিওতে। আচ্ছা। তো তখন চিন্তা ছিল আচ্ছা রেডিওতে গান হয়। আচ্ছা রেডিওতে কি আমাকে কখনো শোনা যাবে না? এর মধ্যে বলে রাখি আমি কিছু ইন্সট্রুমেন্ট বাজানো শিখেছি। মানে নিজে? এগুলো একা, একা। কি সেটা? আমি দোতারা টুকটাক বাজাইতে পারি, উকুলেলে। ওকে। প্লাস আমার মানে সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে অ্যাকোস্টিক ড্রামস। ড্রামসটা আমার ভালো লাগে। সব নিজে? নিজে, নিজে। মাদ্রাসায় পড়ে এটা সমস্যা হইতো না? না সমস্যা হইতো না। শুরু হলো এই স্টেজ। আচ্ছা, আমি একটু বলি। আমার ওনার কণ্ঠ শোনার লোভ সামলাতে পারছি না। আপনি যেকোনো একটা শোনান না আমাদেরকে। যেটা ভাল লাগে। ভানু সিংহ পদাবলী। হ্যাঁ। শান গগনে ঘোর ঘন ঘটা নিষেধ যামিনী রে সাবন গগনে ঘোর ঘন ঘটা কুঞ্জ পথে সখী कैसे যাব কুঞ্জ পথে সখী कैसे যাব অবলা কামিনী রে सावन गगने घोर घन घटा सावन गगने घोर घन घटा उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित में हो দাম কত বিদ্যুৎ পথ তরু লুণ্ঠিত থর কম্পিত দেহ ঘন ঘন রিম ঝিম রিম ঝিম বরসত নীরদ পুঞ্জ শাল পিয়ালে তাল তমালে নিবিরতি নিরাময় কুঞ্জ करे सजनी ये दुर्योगे कुंजे निरदय काना दारुण बांशी काहे बजायत दारुण बांशी काहे बजायत सकरुण राधाना मोते मोहाले बेश बना दे शीथी लगा दे भाले उरोही बिलुंठित नलुचि कुरो मम बाधो चंपक माले गहनारायण में न जाओ भाला नलु किशोर को पाशो गरजे घन घन बहु डर पाव कहे भानु तव दासो शान गगने घोर घन घटा सावन गगने घोर घन घटा निषेध यामिनी रे सावन गगने ঘোর ঘন ঘটা। ভানু সিংয়ের পদাবলী তো আপনার ভালো লাগার কথা না। মানে আপনি যেই ট্র্যাকে আছেন আর যেই লাইনে আপনি যেসব জিনিস শিখছেন,
প্রথমত রবীন্দ্রনাথের গানে যাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী পর্যন্ত আপনি চলে গেলেন কেন? মানে এটা কি মিউজিকটা আপনাকে টাচ করেছিল? আমার এই যে পদাবলীটাই টাচ করেছিল, কারণ ভাষাটা অন্য, ব্রজবুলি ভাষা। হ্যাঁ, আর এটা ওই শাওনের যে ব্যাপারটা, হ্যাঁ। আহ, মানে শ্রাবণে খুব প্রচুর বৃষ্টি এই যে হচ্ছে। পরিবেশটা, হ্যাঁ, পরিবেশটা। এটাকে যে তুলে ধরেছে, আমি এটা সচরাচর কোন বয়সে আপনার ভালো লাগছে? এটা আমি সম্ভবত এটা কত সালে 2010-11 দিকে আমি এটা তখন থেকে এটা আপনি শুনতেন রবীন্দ্রনাথের গান ওই সময়? আহ, শুনতাম, সব শুনতাম না, কিছু কিছু। তার হ্যাঁ, মধ্যে এই গানটা যখন আমি শুনি, প্রথম দিন যেদিন শুনি সেদিনই আমার ভালো লাগে। ওকে। আমি এটা সম্ভবত FM বা কোথায় মনে পড়ছে না। হ্যাঁ, তারপরে এটা খুঁজে 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 বের করে আমি খুব অপেক্ষায় ছিলাম যে কোথায় পাবো। আমার ফ্রেন্ড বলল গানটা হচ্ছে, তো ব্লুটুথ মোবাইল, মানে ছোট মোবাইল, ওটা রেকর্ড করলেন? আমি রেকর্ড করলাম। ওর টেস্টের ডেপথ আছে। মানে এই গানটা যখন আমি শুনি, এটা আমার খুব অনেক সময়ের খুবই পছন্দের একটা গান। আমি বহুবার রেডিওতে বাজিয়েছি। নট অনলি দ্যাট, ও যখন এটা করতে চাইলো তখন আমি বুঝলাম যে ওর আসলে টেস্টের ডেপথ আছে। সো জি, আমরা অংশগ্রহণ করলাম, আমার পারফরমেন্স প্লাস আবার সঙ্গীত করছি, আবার নাটকে অভিনয় করছি একই দিনে। হুম, আহ, অভিনয় মানুষ- ঢুকে গেছেন এর মধ্যে। হ্যাঁ, এরপর থেকে শুরু হয়ে গেল উপজেলাতে ওই পরিষদে কোনো ফাংশন হয়েছে মানে তানভীরকে লাগবে। ইয়ন মহোদয় সরাসরি গাড়ি পাঠিয়ে দিতেন, আমাকে আমাকে খুব স্নেহ করতেন। হুম, ঢাকায় আসার পরে একদম একটা জাতীয় মানের সংগঠন, সেখানে অ্যাড হয়ে গেলাম আবার। কোনটা সেটা? সাইমুম, সাইমুমে অ্যাড হলাম। এবার সাইমুমে আসা মানে, সাইমুম তো হলো ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল একটা সংগঠন, ইসলামিক সংগঠন। হুম, একটা পরিসর বেড়ে গেল, হুম, থিয়েটারে কাজ করি বড় বড়, মানে তখনও বাইরের শোগুলা করি নাই। হুম। তারপরে ইন্টারমিডিয়েট শেষ করার পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম আরবি সাহিত্য। আরবি সাহিত্য নিয়ে হ্যাঁ, পড়লেন? আবার নাকি আগে থেকে টার্গেট ছিল? না, আগে থেকে টার্গেট ছিল নাট্যকলায়। আচ্ছা। আমি আরবি ডিপার্টমেন্টে আমার আব্বার ছাত্র এবং আমার বড় ভাই আমাদের বাড়িতেই, আব্বা তাকে সন্তানের মতো করেই মানুষ করেছেন, পড়াশোনা শিখাইছেন, আমাকে যেভাবে শিখাইছে ঠিক সেভাবে। তবে আব্বার একটা আফসোস যে তার জীবনে হাতে গড়া 4জন আছে স্টুডেন্ট, 4জনই গোল্ড মেডেলিস্ট, BCS ক্যাডার, ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে সব কিছু মিলে BCS, সেখানেও মানে গোল্ড মেডেলিস্ট, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কিন্তু আব্বার আফসোস যে আমি তার ছেলে তাদের মতো হইতে পারলাম না, তার ছাত্ররা যেটা তাকে দিয়েছে। তো আমার বড় ভাই, তিনি আরবি ডিপার্টমেন্টে, আরবিক ডিপার্টমেন্ট, তিনি অধ্যাপক। হুম। তো আব্বা বলে দিছে ও যেন নাট্যকলায় চান্স না পায়, মানে ভর্তি হইতে না পারে। ও, বড় ভাই মানে কি আপন, মানে সম্পর্কে বড় ভাই আর কি? আমার, হ্যাঁ, সম্পর্কে বড় ভাই। আব্বা তাকে মানে, আব্বার হাতের যে নোটগুলো, উনি সেগুলো এখনো ভার্সিটিতে লেকচার করেন। আমার বাপের দেওয়া সেই আরবি সেকেন্ড পার্টের আর কি, গ্রামার। ওকে। এবার আমি নাট্যকলা ডিপার্টমেন্টে ভাইভা, নাট্যকলার ভাইভা কিন্তু সো টাফ। নাট্যকলার ভাইভা টিকা মানে BCS এর ভাইভা সেম। আমার মনে হয় BCS এর থেকে নাট্যকলাটা একটু কঠিন বেশি। রাজশাহীতে? যে কোনো, আপনি কোথায় দিয়েছেন ভাই? রাজশাহীতে রাজশাহী যে দিয়েছেন। কোনো ইউনিভার্সিটির নাট্যকলা ডিপার্টমেন্টে হুম, যদি কেউ ইন্টারভিউ করে, তাহলে শিওর থাকতে হবে BCS তার কাছে কিছুই না। যেমন BCS এ অনেক হার্ড হার্ড কোশ্চেন করা হয়, কিন্তু বলা হয় না তুমি ব্যাং হও ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে। এমনও হয় ম্যাডামকে কিস করো, ও, একটু যদি হেজিটেটেড করি তাহলে আউট। ইনস্ট্যান্ট আমি গেছি কিস করতে, ম্যাডামকে ফুল দিয়ে কাছাকাছি গেছি, ওকে ওকে ওকে, কিন্তু এর মধ্যে দেখে নেই যে আসলে আমার মধ্যে কিছু জেস্টার ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। সো ইউ ফেস দ্যাট কাইন্ড অফ ইন্টারভিউ? তো আমি এখানে একদম পাক্কা, মানে আমি সব কিছু, আমার কি কোনো কিছু আটকাইতে পারতেছি না। স্যার বলছে তুমি আমাদেরকে একটা ইসলামী সঙ্গীত শোনাও, হুম, শুনাইলাম। তুমি আজান শোনাও, তো আজান শুনাইলাম। তুমি একটা তেলাওয়াত শোনাও, তেলাওয়াত শুনাইলাম। হুম। তুমি সব কিছু করছো। আচ্ছা, তুমি কি নাট্যমকে ভালোবাসো? জি স্যার। নাট্যমের সব সিদ্ধান্ত তুমি মেনে নিতে প্রস্তুত? জি স্যার। নাট্যমের সিদ্ধান্ত, তোমাকে আরবিক লিটারেচারে ভর্তি হতে হবে। নাট্যমের সিদ্ধান্ত আরবি সাহিত্যে ভর্তি হতে হবে। কফি ছিল মুখে, খুব জোরে হাসলে সমস্যা হতো ক্যামেরা। তো শিবসে জি স্যার। তারপরে নাট্যম তোমার জন্য খোলা, নাট্যম তোমার, হ্যাঁ। তুমি সবসময় আসবা, কিন্তু সিদ্ধান্ত তোমাকে আরবি সাহিত্যে ভর্তি হইতে হবে। এই কাজটা করছে আপনার বাপে? এখন বাপে বলে দিছে বড় ভাইকে, তার ছাত্রকে, হুম। নাট্যম, নাট্যকলা আর আরবি সাহিত্য একদম একই সুতোই গাথা, খুব ভালো সম্পর্ক দুটার এই ডিপার্টমেন্টের। তো আরবি সাহিত্যে ভর্তি হয়ে গেলাম। আসল নাটক শুরু। ওকে। আরবিতে ভর্তি হলাম। কিন্তু ওই সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন ছিল, কত সালে এটা? এটা 2010-11 এই সময়, ওকে। যে আসলে ডিপার্টমেন্টটা মানেই মার্কা মারা, আরবি ডিপার্টমেন্ট এটাই একটা অপরাধ, এরকম একটা ব্যাপার ছিল রাজশাহীতে? রাজশাহীতে।
এখন মজার ব্যাপার হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একটা চত্বর আছে এটা তো সবাই জানে, ইবলিস চত্বর। এখন আমি আরবি ডিপার্টমেন্টের ছাত্র, কিন্তু সন্ধ্যার পরে ঠিক ইবলিস চত্বরে গিয়ে আমি বসি এখন। তো এটার কাহিনী কি আসলে ইংলিশ চত্বরের? ওটা হয় কি, মানে আমাদের ওই অঞ্চলটা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁর কিছু সাইড আছে, এখানকার মানুষগুলা মানে খুব কট্টরপন্থী ধার্মিক। আচ্ছা। এখন এর মাঝে তারা যদি একটু অসঙ্গতিপূর্ণ কোনো চলাফেরা বা কিছু দেখে, তাহলে বলে এটা সরাসরি শয়তান বা ইবলিস। তো নাট্যকলা ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওটা মিউজিক প্লাস সঙ্গীত ডিপার্টমেন্ট আরও যারা আছে, তো এখানে সন্ধ্যার পরে ছেলেমেয়েরা ওই বড় মাঠ, ওই বসে মাঠে আড্ডা দেয়, গল্প। আড্ডা দেয়, গল্প করে, মানে স্মোক করা, মানে যেটা হয় আর কি। হ্যাঁ, আবার গান বাজনা করতেছে হ্যাঁ। ওই জায়গায়, ওই ঢোল টোল দিয়ে। তখন সচরাচর রাজশাহী বিশ্ববিদ্যালয় তো একটা মানে আগে থেকে আমরা জানি ইসলামিক পরিবেশে ওটা হ্যাঁ, হ্যাঁ। তৈরি। তো সেই জায়গায় ওইখানে গান বাজনা করে, তার মানে ওটা ইবলিস চত্বর, মানে সবাই নাম দিয়ে দিয়েছে ইংলিশ হ্যাঁ, চত্বর। হ্যাঁ, বা ওই জায়গাটা আর কি আসলে। কিন্তু আপনি পড়ে যাইতেন রেগুলার ওখানে? হ্যাঁ। হ্যাঁ, কারণ আমাদের তো টার্গেটটা হলো থিয়েটার বা তাছাড়াও আমাদের সাংগঠনিক একটা ব্যাপার ছিল, যেটা আমরা থিয়েটার করতাম, ইসলামিক থিয়েটার, বাট আমরা বামদের সাথে মিশতাম বিশেষ আচ্ছা। করে। কারণ থিয়েটার বা এই জিনিসটা জেনুইন যে শিক্ষাটা, এটা ওখান থেকে পাওয়া যায়। হুম। এখন আমাদের তো শিখতে হবে। আমরা যেই ডানপন্থী থিয়েটার করছি, কারণ আমরা তো আর ইচ্ছা মতো একটা বানাই দিতে পারলাম না। বানাই দিতে পারলাম না। আমাদেরকে তো গ্রামারটা ফলো করতে হবে। তো এই গ্রামারটা মূলত পাইতে হলে ওই দিক থেকেই দিতে হবে। আমরা মিশতাম, চেষ্টা করতাম এবং আমরা কালেক্ট করতাম, শিখতাম আর অ্যাপ্লাই করি হুম। আমাদের মাঝে। আচ্ছা। এভাবে খুব বেশি ক্লাস করা হয় নাই। বিশ্ববিদ্যালয়ে আমি মানে পড়াশোনা শেষ করি নাই ওখান থেকে। বাড়ি থেকে বের হয়েছি তখন তো আমি বাঁধনমুক্ত হয়ে গেছি, যে বাড়িতে আর চাপ নাই, বাইরে হোস্টেলে পড়তেছি, পড়াশোনা তো সব মুখস্থই, আর নতুন করে কি পড়বো, শুধু ঘুরেই বেড়াচ্ছি। আবার ঢাকা থেকে রাজশাহীতে গেলাম, যাই ভর্তি হওয়ার পরে কিছুদিন পর আবার ঢাকাতে চলে আসলাম। এই কাজ করি বিভিন্ন জায়গায়, শোকেও করি, এটা টুকটাক একা একা তখন সাহস করে করছি। মানে বড় ভাইদের যে একটা শৃঙ্খলার মধ্যে ছিলাম, তাদেরকে ফাঁকি দিয়ে আমি একা একা স্টেজ করছি এখন। হুম। তো এর মধ্যে মিরাক্কেল অডিশন, আমি আবার এর মিরাক্কেলের অডিশন কিন্তু দিতাম। আচ্ছা। সেই মিরাক্কেল 5 থেকে ওকে। অডিশন দিয়ে কিন্তু সিলেকশন হয় না। মিরাক্কেল 6-এ অডিশন দিলাম, অসম সালাতে দিলাম, হইল না। হুম। এর মধ্যে মিরাক্কেল 7-এর অডিশন চলে আসলো। এবার রাজশাহীতে পুরো একটা সার্কেল করে ফেললাম, হুম। যে আজকে অডিশন এখানে আমাকে সিলেক্ট হতেই হবে, আর না হলে টিম কেউ রাজশাহী থেকে বের হতে পারবে না, কথা শেষ। হ্যাঁ, আর একটা ভায়োলেন্স ছিল এটাও। ওহো। যদি একবার শুভঙ্করদার সামনে যাইতে পারি তাহলে সিলেকশন, কারণ উনি বোঝে যে ওর ভিতরে কি আছে নিয়ে নেই। কিন্তু তাছাড়া অন্য যে স্টাফগুলো থাকতো তারা কেন জানি অ্যাভয়েড করতো আমাদেরকে। এটা সিলেকশন হয়ে গেলাম, চলে গেলাম মিরাক্কেলে। ওকে। মিরাক্কেল করে আসলাম। তারপর থেকে একদম মানে আমি প্রফেশনালি স্টেজ করি। তার আগেও করতাম, হুম। মোটামুটি 2-3 বছর আমি একবারে জায়গা তৈরি করে ফেলছি। কিন্তু যে কমেডিয়ান যে ব্যাপারটা নিজের মধ্যে আনা, এটা কি আগে থেকেই ছিল আগে নাকি? থেকে আমি ওই যে মঞ্চ নাটক বা টিমে যখন কাজ করতাম, আমি কমেডি অভিনয়টা বেশি বেশি করতাম। আচ্ছা। নাটকে প্লাস কৌতুক, দলীয় কৌতুক যেগুলো ছিল, হ্যাঁ। তারপরে একক কৌতুক, আমার এইরকম রেকর্ডও আছে। এটা জানি না এখন হয় কিনা, তবে আমি এখনো ওই চ্যালেঞ্জ গ্রহণ করলে ওইরকম এটা করতে পারবো। রেকর্ডটা হচ্ছে এইরকম যে আমি পারফরমেন্স করতেছি, সামনে মহিলা পুরুষ 2 ক্যাটাগরির দর্শকই 2-4 জন কাপড় নষ্ট করে ফেলছে হাসতে হাসতে। এটা একদম চোখের সামনে রেকর্ড আছে আমাদের। সিরিয়াসলি? সিরিয়াসলি হাসতে 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 আবার হাসতে হাসতে নওগাঁর মান্দা উপজেলায় হ্যাঁ। প্রোগ্রামটা ছিল ওই সময়, বিগত সরকারের সময়, একটা অঙ্গ সংগঠনের। আমি ভাবছি যে সম্ভবত কেউ স্ট্রোক করছে বা চেয়ার থেকে পড়ে গেছে ওহো। স্টেজে, আমি ভয় পেয়ে গেছি। তারপরে উনি স্টেজের সামনে এসে বললেন, ভাই 5টা মিনিট বিরতি দাও ভাই, মরে যাবো ভাই, সব আটকে গেছে। আমি তখন বললাম কি হইল এটা। মিরাক্কেল করার আগেই মোটামুটি আমি মিউজিকে এবার ওই যে একটু টুকটাক প্র্যাকটিস করতেছি, তবে হারাম না যেটা। তখন থেকে আমি মাসালা মাসাইল ফতুয়া এই বিষয়গুলোও গবেষণা করতাম, যে আসলে এটার কি হতে পারে, বাদ্যযন্ত্র হারাম, কোনটা কোনটা হারাম আর কোনটা কোনটা চলবে, এটাও আমি একা একা থিওরি করতাম। তো আমি দেখলাম 2 সাইড বন্ধ, এই বাদ্যযন্ত্র হারাম। দ্যাট মিনস ঢোল, বাঁশি, এটা সরাসরি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাঁশির আওয়াজ শুনলে এত জোরে তোমরা কানে আঙ্গুল ঢুকাই দাও যেন কান ব্যথা পায়। ওরে বাবা। মানে বাঁশির শব্দটা যেন কোনোভাবে না ধরে, কারণ এটা সরাসরি শয়তানের সিঙ্গা। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি অ্যাভয়েড করি অ্যাকোস্টিক ড্রামস, উপরে বন্ধ নিচে খোলা। দফ যেটা, এটা তো জায়েজ। হ্যাঁ, তারপরে ছোট যেই দফগুলো হাত বায়া,
ওগুলা কিন্তু জায়েজ। আচ্ছা। দফ, অ্যারাবিয়ান। তো এখন আমার প্রশ্ন হয়েছে, অ্যারাবিয়ান কিছু করলো সেটা হইলেই তাহলে আমাদের জায়েজ? তাহলে আমাদের কালচার, মূলত প্রত্যেকটা দেশ এবং জাতির একটা নিজস্ব কালচার আছে। রয়েছে। সেই কালচার সেই জাতিকে ধরে রাখতে হবে, হুম। তবে যেন সেটা শিরকের পর্যায়ে না যায়। হুম। দ্যাটস ফাইনাল। আমরা এখন যদি এটাকে ফতুয়া দিতে চাই, আমরা নেগেটিভও করতে পারবো, আবার যদি ফতুয়ায় আসে আমরা এটাকে পজিটিভ করে পানির মতো করে দিতে পারবো। কিন্তু আমাদের মধ্যমটাই, যেটা যতটুকু না হইলেই নয়, আবার মধ্যম যতটুকু পন্থা। ধরে এটা করা উচিত। হুম। তা আমি একা একা এই জিনিসটা চিন্তা করতাম, কারণ আমি জানি আমার বাপ অনেক বড় একজন আলেম, এবং আমিও একটা সময় এটা একটা মানে ওই আদর্শ হবে, এটা কখনো আমাকে যেন মানুষ খারাপ না বলে। আমি কিছু আধ্যাত্মিক গানগুলা আমি ছোট থেকে চেষ্টা করতাম। কারোর দোকানে বিপ্লবের গান, হ্যাঁ, শুনি। কারোর দোকানে দোকানদারি করলি জীবন ভর, চিনলি না তুই কে মহাজন কে সে কারিগর, কানে কানে কথা লাগায় চোখে রঙিন স্বপ্ন দেখায়, বিষ খাওয়াইয়া হজম করায় বলে দুধের স্বর, মন্দে ভালোয় মিশায় বানায় রং তামাশার ঘর, সে এক আজব কারিগর মনা আজব কারিগর, সে এক আজব কারিগর মনা আজব কারিগর। আর প্রেমের গান, এই টাইপসের গান আমি একদম হেট করি, আমি পছন্দ করি না, কখনো গাইও না। তো এইটা দিয়ে আমি শুরু করলাম যে আমাকে মিউজিকের প্যাটার্নটা বুঝতে হবে, এটার সাথে আমাকে যাইতে হবে। হুম। তো আমি যে এলাকাতেই যাইতাম ওই এলাকার মানুষ আমাকে মনে রাখতে হবে। এই টাইপসের আমার কিছু পারফরমেন্স আছে, যেটা আমি স্টেজে মানে মানে আমি এন্ট্রিটাতেই একরকম, স্টেজ থেকে হারাই যায় আরেকভাবে। টোটালি একটা মানুষ একটা আকর্ষণ পায়। হুম। আমি এই অডিয়েন্স তৈরি করে ফেলছি। একটা পর্যায়ে আমার পড়াশোনা এখন কি হলো, আমি তো ভার্সিটিতে আর যাই নাই। তো আমার আম্মু আমি সবার কাছে দোয়া চাই, আমি আবার মানে আমার মায়ের বিষয়ে আসলে কি বলবো আমি, ইমোশনাল হয়ে যান। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মাকাম ও দেন। বেঁচে নাই। আমার আম্মু 2024 সালের আগস্টের 10 তারিখে ইন্তেকাল করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। আমি জুন জুলাই আগস্ট, এই আগস্টের 10 তারিখ পর্যন্ত জিয়া মেডিকেলেই ছিলাম। আমার পড়াশোনা বা এই বিষয়গুলো আমার মাই পুরাটাই ইন্সপায়ার। আম্মু আমাকে হুদাই লোকজন ডেকে নিয়ে আসে, তার বান্ধবী নিয়ে আসে, বলে আসো এই একটু শোনাও তো, গানটা শোনাও। আবার আম্মু খুব ভালো কণ্ঠনী শিল্পী, অনেক পুরস্কার আছে তার ছাত্র জীবনে ও। ওই সময়। এবং আমার উপজেলায় সর্বপ্রথম ফাজিল পাস মহিলা, প্রথম আমার আম্মু মাদ্রাসা থেকে ফাজিল পাস করছেন উনি। কোনো একটা সঙ্গীত তার পছন্দ হইলে আমাকে তাড়াতাড়ি বাসায় ডাকে, কোথায়, বাসায় আসো তো। আসলাম, এসে কি বলে, ও মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, আমাকে একটু শিখাও বাবা। কি বলছে আপনার মা? আম্মু, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমি আবার এইভাবে বলতাম, আম্মু আবার চেষ্টা করে। এবং প্রথম কোরআন তেলাওয়াত যে সুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা যে, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এর মধ্যে জঙ্গির লিস্ট আমার নাম আসছে, ভার্সিটিতে দীর্ঘদিন যাই নাই, জঙ্গি জঙ্গি তালিকা। লিস্টের নাম হ্যাঁ, ছিল? মাঝখানে জঙ্গি তালিকা হয়েছিল 14। সিরিয়াসলি? হ্যাঁ, তো আমার কি হয়েছে, আমি দীর্ঘদিন অনুপস্থিত, সন্দেহভাজন, আমি গিয়ে ভর্তি ক্যান্সেল করাইছি ওহো! অ্যাপ্লিকেশন করে। কিন্তু এটা একটা বিশাল কিন্তু ধাক্কা কিন্তু ক্যারিয়ারে। আমার এই টাইপসের ধাক্কাও আছে, পলিটিক্যাল অনেক ধাক্কা, আমি ওই গল্পে যাই নাই। পলিটিক্যাল অনেক অনেক ধাক্কা আমাকে পেরিয়ে যেতে হয়েছে। এটা হচ্ছে আল্লাহ আমার উপর স্পেশালি কিছু মদত করেছেন, বিধায় আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আজকে আমার বেঁচে থাকার কথা না। কিন্তু আপনি জানেন, আপনি জীবনে যদি কোনোদিন, এই যে আপনার লিস্টে নাম আসছে, এই যে কোনোদিন যদি আপনি ধরেন দেখা গেল যে কেউ আপনাকে বাটে ফেলতে চায়, ইটস আ ডকুমেন্টস। আপনি তো ওই সময় গিয়ে বলতে পারবেন না যে ভাই, কারণ সে তো আপনাকে চাচ্ছে বাটে ফেলতে। সে বলবে দেখেন ও যে একসময় জীবনে বিশ্ববিদ্যালয়ে যেগুলো জঙ্গি তালিকায় তার নাম ছিল, দেখেন এই যে দেখেন এই যে নাম। কি বলবেন আপনি? এটা এটা হলো এই যে একজন মানুষ যখন জেলে যায়, সে অপরাধী না নির্দোষ সেটা পরের বিষয়। কিন্তু জেলে একবার ঢুকছে তো। তো এখন ধরেন জীবনের কোনো এক পর্যায়ে এলো একটা লোক যদি তাকে খারাপ বানাতে চায়, আরে এ তো জেলে ঢুকছে। আপনি জানেন জেলে ঢুকছে। এখন রাইট, কথা হলো জেলে ঢোকাটা হয়তো পুরোপুরি ভুল ছিল। এখন সে ওই জায়গায় আর প্রুভ করার সুযোগ নেই, কারণ সে তো চাচ্ছে তাকে খারাপ বানাইতে। রাইট। কি ভয়ঙ্কর না এগুলা, এবং তো খুবই এই ভয়। কারণে তখন সার্কুলার দিল, যাদের এরকম সন্দেহভাজন তাদের ভর্তি ক্যান্সেল করাইতে হবে। তা আমি সশরীরে উপস্থিত হলাম, আমাকে দেখে এই কি অবস্থা, এটা কেমনে হয়। এদিকে ফাজিল তখন ভর্তি হলাম, ফাজিল পরীক্ষা শেষ করলাম, রেজাল্ট হলো পাস, ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। তারপরে আবার কামিল, মিরাক্কেল করে আসার পরে কেরিয়ার চলছে, ফুল ইভেন্ট সাপোর্ট নিয়ে আমি কাজ করছি বিভিন্ন জায়গায়, প্লাস পড়াশোনা করছি। কামিলও শেষ করলাম। তারপর থেকে
এভাবেই চলছে আর কি। মানে আমার জীবনে যে অনেক বড় কোনো স্বপ্ন, এরকম কোনো স্বপ্ন নেই নাই। এলাকাতেই থাকি, সবাই বলে ঢাকায় আসো, ঢাকায় আসো। ঢাকায় কেন আসো না, এই কেন করো না, ঢাকায় আসলে আমি বললাম ঢাকায় গিয়ে কি হবে। ঢাকায় আমি একদিন আল্লাহ চাইলে আমি এলাকা থেকে ঢাকাকে আমার কাছে নিয়ে আসবো। এটা ভালো বলছেন, হ্যাঁ। হ্যাঁ, যদি আমার ভিতরে কিছু থাকে হুম। আমি এখান থেকেই সম্ভব, হুম। এটাই বলতাম। দিয়ে আমি আছি, এলাকায় আছি, থাকতে থাকতে ঢাকায় আসি যাই কিছুদিন থাকি। বাট ব্যাপারটা হয়তো কি, অনেকেই থাকে না যেমন কাজের পিছনে ঘোরে, ভাই আমাকে একটু চান্স দেন, ভাই আমাকে একটু টিভি দেন, বা ভাই আমাকে একটু সাথে নেন। আর আমার ব্যাপারটা এরকম, আমাকে কাজ আছে এবং আমি কাজে রাই দিই, ভাই পরে করিস, বা পারলে আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কর, আমার ভালো লাগতেছে না। মানে আমার বিষয়টা অরিজিনালি এরকম। মনিটাইজেশন আসলো ফেসবুকে, ফেসবুকের প্রতি ইন্টারেস্টেড না, এমনি টুকটাক ভিডিও দেই। যখন মোটামুটি রেসপন্স ভালো পাচ্ছি, তাহলে ঠিক আছে একটু ভিডিও টিডিও দিই। ঠিক এই সময় আম্মু অসুস্থ হয়ে গেছে 2023 সালে। পুরা 2023 সাল আমি হাসপাতালে থাকছি আম্মুকে নিয়ে। তারপর 24 সাল জুন মাসে গেলাম শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেইখানে গিয়ে আম্মুর সমস্যাটা ফাইন্ড আউট হইলো কলন ক্যান্সার। ওহো। তারপর অপারেশন হইলো, অপারেশন করার ঠিক 40 দিন পরে আম্মু মারা গেছে। এর মধ্যে আন্দোলন হইলো, আমি সেখানেও লিড করেছি। এই যে আন্দোলন যেটা গেছে, এখানে এমন কিছু কিছু কাজ আমি করেছি, হয়তো আম্মু মারা না যাইলে আমি আজকে বাংলাদেশের কোনো হয়তো লিডিং পজিশনেই থাকতাম। 2024-এর জুলাই জি আন্দোলন জি। কি করেছেন? ক্রস ফায়ার হবে ছেলেটাকে পাইলেই, ওকে নিয়ে এসে ক্যাবিনে রাখছি, তুই আমার ক্যাবিনে থাক, মায়ের ক্যাবিনে থাক। তাই নাকি? হ্যাঁ, অ্যারেস্ট করছে। আমি বললাম এই, মানে আল্লাহর কি কাম, বগুড়া শহরে যত পুলিশ ছিল সব ছিল আমার সার্কেল, আচ্ছা। এ টু জেড। আর ও, আপনি ওই সময় বগুড়াতে মাকে শহীদ জিয়া, আচ্ছা শহীদ জিয়া তো বগুড়ার, হ্যাঁ। সিলিমপুর ওই এলাকাটায় হ্যাঁ। পুলিশ ধরছে। আমি বললাম ও ইন্টার্ন ডাক্তার, আমার মায়ের তুই কি করতেছিস এটা, এই তাহলে তুই যা, ছাড়াই দিয়ে পাঠাইছি, তুই ক্যাবিনে চলে যা, নাম্বার দিয়ে দিছি ক্যাবিনে। এবার আমার যারা পরিচিত পুলিশ বগুড়াতে, প্রত্যেক দিন তারা আমার সাথে সময় দিচ্ছে। মানে পুলিশের মধ্যে আমার একটা সার্কেল আছে, বিশাল সার্কেল। এটা আসলে পার্সোনালি ভালোবাসা তৈরি করা, কোনো ইমেজে না, মিরাক্কেল হওয়ার আগে থেকেই প্রত্যেকটা আপডেট আমাকে দিত। আমি তো ঢাকায় ছিলাম, বগুড়া খুব উত্তাল ছিল ওই সময়টাতে। উত্তাল মানে আমি যেটা করছি ওই দিনটা আমার সবচাইতে কষ্টের। ওই দিনটা প্রায় 60 জনের উপরে একটা করে রিক্সা জাস্ট আসতেছে, 2-3 জনকে নিচে ফালায় দিয়ে আবার চলে যাচ্ছে। লাশ? না, তাহলে গুলি, আহত। ও হো। এখন ওকে যে এখানে তুলবে আর কেউ নাই, ওকে তো ওটিতে নিতে হবে, একটা মানুষ নাই। আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করলাম ঢাকায়, কি অবস্থা এখানে, তোকে ঢাকায় থাকতে হবে না, আন্দোলন করার বহু লোক আছে, তুই আমার কাছে আয়। ওর বাসা বগুড়াতেই, তুই এইখানে আয়, তোকে এইখানে দরকার। ও রাবার বুলেট খাইছে এবং আমার সাথে লোক দরকার, ও রাতারাতি চলে গেল। আমি একা যাকে পাইছি তাকে নিয়ে ওই লোকগুলাকে শুধু অপারেশন থিয়েটারের সামনে নিয়ে এসে ওদেরকে আবার ফালাই দিয়ে চলে গেছি, যে এক এক করে নিয়ে এসছি। তো একটা ছেলেটা ছিল সনাতন ধর্মের, চুল বড় বড়, পতাকাও, ওকে সোশ্যাল মিডিয়ায় তখন ভাইরাল হয়েছিল, গুলি লাগছে। বলছে ভাই আমি সনাতনী ধর্মের ভাই, আমি তো সনাতনী, আপনাদের ধর্মের না, কিন্তু আমি বাংলাদেশি ভাই, আমারে সাত মাথায় নিয়ে চলেন ভাই, এখানে কিচ্ছু নাই, সাত মাথায় স্বাধীনতা আছে ভাই, আমারে ওইখানে নিয়ে চলেন। আমি কোনোভাবেই কান্না ধরে রাখতে পারি নাই। সাতমাথা অনেকে আপনারা চিনবেন না, বগুড়ার বিখ্যাত জায়গা সাতমাথা। বগুড়ার সাতটা মেইন রাস্তার পয়েন্ট। মোড় একদম মেন, যেটাকে বলা হয় বগুড়ার হার্ট, কেন্দ্র, সেটাকে সাতমাথা বলে। আমি কেঁদে ফেললাম, আমি বললাম ভাই স্বাধীনতা অলরেডি হয়ে গেছে, সুস্থ হয়ে স্বাধীনতা তোমাকে উদযাপন করতে হবে। ও কাতরাচ্ছে, শুধু একটাই কথা, আমাকে সাত মাথায় নিয়ে, আমি স্বাধীনতা চাই। যে এইরকম সিচুয়েশনে আমি আসলে কি করব, এতটা একা হয়ে গেলাম পৃথিবীতে। সারাটা জীবন এত আদরে আহ্লাদে বড় হয়েছে, আমি জীবনে কোনোদিন কষ্ট পাই নাই। কিন্তু এখন বুঝতে পারছি আসলে মানে জীবনটা কি। আমার মনে হয় জীবন এখন থেকে শুরু হইলো। বিয়ে শাদী কত সালে হলো? 2020 সালে। ওটা কি মানে অ্যারেঞ্জ করে না? অ্যারেঞ্জ করে। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, আমার বাপের পছন্দে। মাস্টার্স কমপ্লিট হয়েছে 2017 সালে আমার। ওকে। তবে এটা ভালো হয়েছে, যদি না হতো আম্মু হয়তো আমার বউ দেখতে পাইতো না। হুম। আম্মুর খুব ইচ্ছা, ওই অসুস্থ শরীরে থাকতো, যে বাচ্চা নাতি খাওয়াবে, কত কি তার স্বপ্ন, কিন্তু আল্লাহ কয়েকটা দিনের ডিফারেন্স, আল্লাহ তাকে নিয়ে নিল। সবাই বলে যে আমার মায়ের দেখাটা হলো না, তারপরেও হয়তো বা তার মন মতো ছেলের বউ নিয়ে আসছে, তাদের পছন্দ এবং ভালো, আলহামদুলিল্লাহ। সংসার জীবন ভালো চলতেছে? হ্যাঁ, খুব ভালো। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে একটা। আচ্ছা, বয়স কত? 19 মাস মাত্র? মাত্র। আচ্ছা। বাট ও আমার চাইতে 4 গুণ অ্যাডভান্স। ও ওয়াও। ও এখন থেকেই মুখ দিয়ে হুন্ডা স্টার্ট দেয়। ও মিনি হোন্ডা। আমি ওর সামনে যা করি হ্যাঁ। ও ঠিক সেটাই করে, এই জন্য খুব
সাবধানে ওর সামনে চলতে হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাপকে তো দেখবে সোশ্যাল মিডিয়াতে বাপ কি করছে এই বয়সে। একদম। আপনার প্রফেশন কি আপনার এটাই হয়ে গেল? স্ট্যান্ড আপ কমেডি বা স্ট্যান্ড এগুলো আপ নিয়েই কমেডি থাকছে? তো এটা তো আমার মানে সোশ্যাল মিডিয়ার প্রফেশনটাই স্ট্যান্ড আপ কমেডি হিসাবেই 2013 সাল থেকে ধরে নিয়ে হুম। ক্যারিয়ার নিয়ে কাজ করছি। এর মধ্যে হুট করে সবকিছু থেকে আমি আলাদা হয়ে গেলাম হুম। কিছুদিনের জন্য, খুব বেশি দিন না। আমি একটা ফ্রাস্ট্রেশনে, আম্মু মারা যাওয়ার পরে আবার নানি বা বাচ্চা কাচ্চা সংসারের চাপে, তো এর মধ্যেই মনে হলো ফেসবুকে একদিন একটা ভিডিও দিলাম হুট করে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। ভিডিওটা খুব খুব খাইলো। আর আগেও আমার ভিডিও ভালো হয়েছে, কিন্তু এটা মানে খুব, হুম। তখন আমার মানে একটু ভালো লাগলো দেখে যে বাহ, এই কাজ হচ্ছে তো। রেগুলার ভিডিও এমনি একটু দিতে থাকলাম, বাসায় থাকি বাট সময় পাইলে একটু ভিডিও দেই। ওই মোটামুটি একটু জিনিসটা থেকে বেরিয়ে আসতেছি, শোক বা এই ভেতরের খারাপ লাগাটা কিভাবে। আমরা অনেক মানুষের কাছে থাকলে, সামনে থাকলে কিন্তু কষ্ট চাপা থাকে না। কমে যায়। যে আমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, সে খুব কষ্ট পাইছে, কিন্তু অনেকগুলো মানুষ আসছে জানা যায়, মোটামুটি সে লাঘব। কিন্তু কেউ যদি না আসে, সে কলিজা ফেটে মারা যাবে। হুম। তো এমন একটা সিচুয়েশন, আমি কারোর সাথে কানেক্টেড হতে পারছি না, কাউকে ভালো লাগছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি লক্ষ লক্ষ মানুষ দেখছে, মানে কানেক্টেড। একটু মাথাটা পাতলা হইতে শুরু করলো, দেন আমি কন্টেন্ট রেগুলার দেওয়া শুরু করলাম যেটুকু সময় পাই। মানে এর পিছনেই দিয়ে সময় দিচ্ছি তা না, আমাকে ওই বাড়িতে ফ্যামিলি এটা সেটাই সময় দিতে হচ্ছে। এর মধ্যে 5 মিনিট সময় পাইছি আজকে, 5 মিনিটের মধ্যে একটা ভিডিও বানাই ছেড়ে দিলাম, এটা জাস্ট কি ইনস্ট্যান্ট মাথায় আসে? ইনস্ট্যান্ট। এটা আগে থেকে প্ল্যান করা থাকে না আমার, যে ভিডিও আজকে তো দেওয়া হয়নি, তাহলে মোবাইলটা নিলাম, বাস মাথায় চলে আসলো, নক দিছে, আমি ইনস্ট্যান্ট বলতেছি, শুট নিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, পাবলিশ। হ্যাঁ পাবলিশ করে দিলাম। এখন বলে যে ভাইরাল, আমি জানি না আসলে ভাইরাল হয়েছি নাকি তা জানি না, পপুলারিটি কতদূর, কারণ আমি ভিডিও দেওয়ার শুরু থেকে এই পর্যন্ত, হ্যাঁ। এই যে আপনার এখানে যে আজকে আসছি, হ্যাঁ। এই বিগত এই কয়েক বছরের মধ্যে আমি বাড়ি থেকে বেরোইনি, শুধু ভিডিও দিই আর বাড়িতেই তো থাকি, বাইরে কি হচ্ছে এটা তো আমি বুঝতে পারি না। আচ্ছা। এই কক্সবাজার গেছি, গিয়ে দেখি যে না, মানে রানিংয়ে মানুষ চিনতে পারতেছে, তখন বুঝলাম ও তার মানে ভিডিও দেখে। এটা তো আপনার এখানে আসলাম আজকেই আপনি ফার্স্ট। গ্লাসগুলো কালেক্ট করেন কোত্থেকে? এটা এটা এসব মার্কা মারা গ্লাস আপনি কই পান? আমি এমন একটা মানে পদ্ধতি আবিষ্কার করি, যেটা মাঝে মধ্যে গ্লাসের দোকানদারও কনফিউজড হয়ে যায়। এটা সানগ্লাস, এটা কিন্তু, ও আচ্ছা, আমি গ্লাস চেঞ্জ হ্যাঁ করছি। আমি দেখি যে সানগ্লাস কোনটা ভালো হচ্ছে আমার, সানগ্লাসটা নিয়ে আমি ওটা চেঞ্জ করে সাদা গ্লাস লাগাই নি, পাওয়ার ইউজ করি না আর আমি এখন, মানে আচ্ছা। পাওয়ার লাগে কিন্তু ইউজ করি না, ওকে। মানে চেষ্টা করছি অ্যাভয়েড করে থাকার। ওকে। এটা কি দূরের না কাছে? এটা দূরের। ওকে। প্রফেশনটা কি এটাই হয়ে গেল? প্রফেশনটা এখন এখন পর্যন্ত এইটাই, এটা করে রুটি রুজিতে চলে, সংসার চলে? রুটি রুজিতে চলে, কারণ আমি শো করি, পেমেন্ট অবশ্য খারাপ নেই না আচ্ছা। আগের থেকে। হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে আজকেই যে আপনার ইন্টারভিউতে আসছি, হ্যাঁ। এটা টেলিকাস্ট হওয়ার পরে অবশ্যই আমি পেমেন্ট আরো বাড়াই দিব। আর ভাগটা কিছু দিয়ে দিন, হ্যাঁ, আমার পার্সেন্টেজ। অবশ্যই। ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে, এখানে আসছি কি বিয়ার অনুষ্ঠানে আসছি, সো ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও দ্যাটস গ্রেট, গ্রেট। তো দেখি ফেসবুক থেকে এখন একটা আর্ন দিচ্ছে, যদি বা আগের মতো দেয় না। ফেসবুকে এখন একটা হ্যাঁ, ও তো তারপরেও আমি মানে এখান থেকে যে আমাকে আর্ন করতে হবে ওইটা টার্গেট না, আমার টার্গেটটা হচ্ছে মূলত যে আমার অডিয়েন্সটা ধরে রাখতে হবে। হাসতে হাসতে রাষ্ট্রের বহু জিনিস আছে যেগুলো নিয়ে খুব দুর্দান্তভাবে বাঁশ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ। সো আপনার বাবার সাথে আপনার কি অবস্থা? রাগারাগি করে না যে তুমি কেন এই লাইনে আসছো? একটা সময় আমাকে আব্বা 1 সপ্তাহ পর পর বাড়ি থেকে বের করে দিত, আচ্ছা। মিরাক্কেল করার আগে, যে কোথাও গেছি মিউজিকে কাজ করে আসছি। তো সেটা হয়েছে কিভাবে, আমি লুকায় গেছি মিথ্যা কথা বলে, অথবা প্রাচীর টপকে গেছি আব্বা ঘুমানোর পরে, অথবা থানা থেকে পুলিশ ডাকছি, আব্বা তালা মারে ইয়া করে রাখছে, একটা বই দিয়ে তালা মেরে রাখছে আমার রুমে। ওসি সাহেবকে ফোন দিলাম যে আমার শোতে যাওয়াই লাগবে, এখন কিভাবে কেমনে কি করবেন আমি জানি না ভাই, নাহলে কিন্তু সেরা বাড়া করে ফেলবো। ওকে দাঁড়া দেখতেছি, দাওগা আসে, কনস্টেবল নিজে ওসি স্যার পাঠাইছে, তানবীরকে একটু দরকার ডাকছে। মানে পুলিশ আপনাকে কেন হেল্প করে? পুলিশের সাথে এই সম্পর্ক, আপনি কি পলিটিক্স করতেন? না কিছু করতাম না, কিন্তু ছোট থেকে আমি ডন, ওই পলিটিক্যাল নেতারাও সব ওই মানে আমার এলাকায় আর কি। আচ্ছা। আমি যদি বলি যে ওখানে হবে না, তাহলে থাকতে পারবে না,
আমি যদি বলি থাকবে তাহলে থাকবে, কথা ক্লিয়ার। মানে আপনার এই কমিউনিকেশনটা ছিল সবার সঙ্গে, আছে, পোলাপান আপনার সঙ্গে কথা কথা শুনতো, মানে শুনে? শুনতো, শোনে, এখনো শোনে, এবং নেতারাও কথা শুনে, এমপিরাও কথা শুনে, আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাটস ফাইন। কোনো কিছু দরকার টরকার লাগলে বলেন আমাকে, এখন আমি বললেও শুনবো। মানে তাকে মানে শোনে, মানে আমি যে বলছি ভালো আছেন না খারাপ আছেন এটা শোনে। হ্যাঁ। মানে ওসি আমাকে খুব স্নেহ করতেন, কারণ ওই যে দুষ্টু পুংটা যেটা বলে, হুম। দুষ্টু, মানে আমার এই ক্যাটাগরি দুষ্টু পোলাপানটা সবাই পছন্দ করে, হুম। কারণ আমি তো মানে যেটা খারাপ অসঙ্গতিপূর্ণ ওই সে টাইপের কথা জান দুষ্ট না, না। হ্যাঁ। বললাম, আসলো, আব্বা বুঝে যায় যে এই তো কাহিনী এটা ঘুরে গেছে। তো বলো ঠিক আছে নিয়ে যাচ্ছ, যাও তোমরা, আবার সময় মতো দিয়ে যাও। ঠিক আছে, পার হয়ে যায়, আমি চলে গেলাম শোতে। রাত্রে 3টার সময় আবার ওই পুলিশ এসে, চাচা ওই যে তানভীরকে দিয়ে গেলাম। আব্বা তো জানে, ঠিক আছে, আমি বুঝি থানায় ছিলাম। 1 সপ্তাহ পরে কেউ না কেউ বলো, হুজুর আপনার ছেলে তো অমুক জায়গার সেদিন খুব গান করে আসছে। আব্বা ঈশার নামাজের পর বাসায় আসলো, বাসায় এসে বলে, এই বাড়ির থেকে বাড়া। আর আমি খালি এটার অপেক্ষায় থাকি কখন বলবে বাড়ির থেকে বাড়া, মানে বাড়ির থেকে বাড়াইলে আমি মুক্ত ডানা, মানে খুব। আচ্ছা, বাইরে হয়ে গেলাম, পাশের বাসায় আমার নানির বাড়ি, মানে আম্মুর খালা, হুম। ওইখানে যে উঠছি। আর বাড়িতে পারবে অন্তপক্ষে একটা রাত তো থাকতে হবে। সকালবেলায় আম্মু আসে, হাজিরায় তোর আব্বা ডাকতেছে, পড়তে বসবে। আমি তাহলে লাভ কি হলো, বাড়ি থেকে বের করে দিয়ে। এরকম হইতো। মিরাক্কেলের চান্স পাইলাম, টাকা নাই, পুলিশ, বন্ধু বান্ধব, রাজনৈতিক যে যে অবস্থায় আছে, সবাই সবার জায়গা থেকে টাকা তুলে পাসপোর্ট ভিসা। আচ্ছা। যখন আমি মিরাক্কেলে একটা ভালো পারফর্ম করলাম, কয়েকটা পারফর্ম করছি, বাট রেকর্ড ব্রেক করা। তারপর আবার যখন চলে আসলাম, মানুষের যে চতুর্দিকে একটা উৎসাহ, যেমন বিশ্বকাপ খেলা এখন যেভাবে দেখছে, আমার প্রত্যেকটা এপিসোডে পুরো ওই এলাকাগুলা এরকম প্রজেক্টর নিয়ে আসে, মানে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ওকে। আর মোবাইলে মেমোরি কার্ড ছিল, এত নাকি ব্যবসা করছে মেমোরি। পরের দিন আজকে এপিসোড টেলিকাস্ট হয়েছে, কালকে 100-150 জন সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, মেমোরি কার্ডে এখন ওইটা উঠাই নিবে কম্পিউটারের ওরে দোকানে। বাবা। মানে আর ছোট বাচ্চারা বিশেষ করে আমার ভক্ত বেশি। আচ্ছা। তো এই চার্মটা পাইলাম, আমাদের পুলিশ সুপার সংবর্ধনা দিল, এবং এই সংবর্ধনা হয়ে গেল ইতিহাস। আমার কাছে এখনো ভিডিও ফুটেজটা আছে, এখনো ফেসবুকেই দেওয়া আছে, যে নওগাঁ থেকে জয়পুরহাটের আমাদের ওই ধামরাটের উপর দিয়ে যাইতে হয়, বাস বাইপাস রোড দিয়ে যাইতে হয়েছে, রোড এত দিয়ে লোক যেতে পারে, হয়ে গেছে? এত মানুষ কোথা থেকে এসছে এটা আমি আজও বুঝতে পারি না। তো আব্বা তখন থেকে আর কিছু বলে না। হ্যাঁ, আল্লাহ একটা ক্ষমতা দিয়ে পাঠাইছে, আল্লাহ কিন্তু এটার হিসাব নেবে। ট্রু। আমার মনে পড়লো, এটা কামিল পরীক্ষা যখন দিই, তখন আমার ভাইবা বোর্ডে কয়েকজন আলেম ছিলেন। আর যখনই আমার ভাইবা হয়েছে সারা জীবনে, হুম। অন্য তো সবার তো একটা ই থাকে যে এইটা 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 এটা তুমি শিখো, এটা এটা বলবে, তুমি বলে যাও। কিন্তু আমার সময় সবাই অফিসে ঢুকে যাইতো, আমার সামনে খানিকগুলা কিতাব, ওনাদের সামনে খানিকগুলা কিতাব। এবার আমাকে প্রশ্ন করা হচ্ছে, যতক্ষণ ঠেকাইতে পারে নাই ততক্ষণ চলবেই। তো আমাকে বলছে যে আপনি কি করবেন এই প্রফেশনালি, আপনি যে কৌতুক করেন। আমি বললাম আমি বাদ দিয়ে দিব। আমরা কেন বাদ দিবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আল্লাহ তো আপনাকে প্রতিভা দিন, ঠিক আপনার এই কথাটা হাদিস শরীফ খোলেন, দেখেন এখানে কিতাবুল জেহক, কিতাবুল মাজাহ, ঠাট্টা হাসি কৌতুক অধ্যায় তো আছে আপনার জন্য, তো আপনি বাদ দিবেন কেন? দেখেন ওয়াজ মাহফিলে ধরেন আমি সুদ নিয়ে কথা বলবো, তাহলে বলবো হুজুর কোরআন থেকে কথা বলেন, আর নয় পরের বক্তা নিয়ে আসেন, মানে বন্ধ, মানে হক কথা বলতে গেলেই মাহফিলটা বন্ধ, এরকম একটা পরিবেশ ছিল। তো বলছে যে আপনি চমৎকারভাবে হক কথা বলতে পারবেন, আপনার কাজ থাকবে আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার, এটাকে বেস করে আপনি জোকস বলবেন, আপনি কৌতুক করবেন, আপনি এটা চালিয়ে যাবেন, কেন আপনি বন্ধ করবেন, বাদ দিবেন, এটাই আপনার কাজ। উদউ ইলা সাবিলি রব্বিকা যুল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা তোমার রবের দিকে আহ্বান করো উত্তম কৌশল অবলম্বন করে। অবলম্বন করে। তো এটা আপনার দাওয়াতের কৌশল, আল্লাহ আপনাকে এই প্রতিভা দিয়েছেন, আপনি এই প্রতিভা দিয়ে এইভাবেই দাওয়াত করবেন। কারেক্ট। মানে মাঝখানে আমি একটু কনফিউশনে ছিলাম কি করব না করব, যে কামিল শেষ হচ্ছে আমার, তখন ডিসিশন নিলাম এটাই করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে আমি মিউজিক করি, কিন্তু হ্যাঁ আমি এখন পর্যন্ত ওই টাইপসের গান করি নাই যে গানের কোনো অর্থ নাই স্টেজে। তো আমি যেটা করি, আমার যে কোনো একটা স্টেজের মূল টার্গেট থাকে মানুষদেরকে কিছু কষ্টে, যে আমি গান করছি, আমি এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করি, হুম। এটা আমার রিজিকের মাধ্যম, তাই বলে কি আমার ধর্ম নাই? তাই বলে কি আমাকে নামাজ পড়তে হবে না? হুম। তাই বলে কি আমার স্রষ্টার ইবাদত আমাকে করতে হবে না? ইফটিজিং, একটা মেয়েকে দেখলে আমি ব্যাকটোন করলাম, অথবা আমি মানুষের আমি উপকার করছি, তো উপকার করে সুদ খাইতে হবে কেন, যেটা আমার ইমানের উপর হার্মফুল। নিজের আপন মায়ের সাথে 41 বার জেনা করা, 1 টাকা সুদ খাওয়া, এটা কোন ধরনের উপকার? এটা ছাড়া কি উপকার করা যায় না? মেন কথা হচ্ছে আমাদের সামাজিক
জাতীয় রাষ্ট্রীয় যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমি তুলে ধরি, আবার যেটা ভালো দিকগুলো সেটা প্রচার করি, এবং রিলিজনাল বিষয়গুলো আমি মানুষকে করি। আমাদের আজকের এই এপিসোডটা আপনারা যদি একটা লাইফ স্টোরি হিসেবে চিন্তা করেন, এটা লাইফ স্টোরি। যদি মনে করেন যে আমরা 2 ভাই মিলে গল্প করেছি, দ্যাটস পারফেক্টলি রাইট। এবং যদি মনে করেন যে আপনারা যাকে চেনেন যেইভাবে সেই চেনার জায়গাটা থেকে আপনারা কিছু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস থেকে এই অনুষ্ঠানটা দেখেছেন, কে কিভাবে দেখবেন না দেখবেন অপশন আপনাদের হাতে। বাট ইটস আ কমপ্লিট একটা আমি বলবো একটা গুড টাইমিং ছিল আমার ওনার সঙ্গে। এবং তানভীর ভাইয়ের জন্য অনেক, অনেক শুভকামনা থাকবে যে অনেক দূর থেকে আপনি কষ্ট করে আমার জন্য আসছেন। আমার দর্শকরা আপনাকে অনেক পছন্দ করবে এটাই আমি চাই, এবং অনেক ভালো থাকেন এই দোয়া থাকলো। জি, দোয়া করবেন। আর সেই সাথে আপনার যারা দর্শক, তাদের সামনে আমি আসতে পারার এটাও একটা আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর আমি নিজেই বিশেষ করে আপনার একজন ভক্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যার কারণে আপনার এই প্রোগ্রামটাতে আসা আমার একটা আলহামদুলিল্লাহ, ভালোবাসার টানে, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে। তাছাড়া হয়তো আমি জানি না আমি আসতে পারতাম কিনা। আরো বসবো আমরা ডেফিনিটলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও আমরা শেষ বেলাতে একটা কথা বলতে চাই। আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে যে জিনিসটাকে আমরা ট্রিক করবার চেষ্টা করেছি, পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউনিক করে তৈরি করেছেন। আপনি দেখবেন যে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোনো না কোনো প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং ওটার মধ্য দিয়েই আল্লাহর সেবা করা যায়। ওটার মধ্য দিয়েই আপনি ধর্মের সেবা করতে পারবেন। শুধু একটু জাস্ট টিউন করতে হবে, এবং সেটা সম্ভব। ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সালামু আলাইকুম।